powered by Asian Paints. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের এই অনুষ্ঠানের আজকের পর্বে আমরা মূলত কথা বলবো স্থাপত্য পেশা সম্পর্কে, স্থাপনা তৈরির বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে এবং এই যে স্থাপনা তৈরির পুরো প্রক্রিয়া সে ব্যাপারে যেটুকু জনসচেতনতা আসলে মানুষের মাঝে দরকার সেই বিষয়টি সম্পর্কে। আমাদের আজকের অতিথি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়, যিনি দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়ায় স্থাপত্য বিষয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ তাসিফ তোমাকে। ভাইয়া, প্রথমে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমাদেরই কোনো এক দর্শক, হয়তো সিলেটের কোনো একটা অঞ্চলে তার বাড়ি, উনি আমাদের কাছে একটা প্ল্যান পাঠালেন। প্ল্যানটা এমন যে মোটামুটি বেশ বড় একটা জমি, 6 বেডরুমের একটা দোতলা বাড়ি, কিন্তু তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন, মা বাবা ছেলে। তো এই বাড়িটা তৈরি করার সময় ভদ্রলোক দুর্ঘটনাবশত ওনার মাথায় একটা লিন্টেলের শাটারিং খুলে পড়ে উনি মারাও গেছেন সেখানে। তো ওনার খুব ইচ্ছা যে ছেলে যেন বাড়িটা কমপ্লিট করে। তো এই প্ল্যানটা দেখার পর তাদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম যে প্রায় 80 থেকে 1 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এই বাড়ির পেছনে, যেটা আসলে তাদের পক্ষে এখন ব্যয় করাটাও খুব কষ্টসাধ্য। কিন্তু এই বাড়িটার ডিজাইন তারা সংগ্রহ করেছিলেন 20,000 টাকায়, হয়তো বা কোনো একজন কোয়াক প্রফেশনালের কাছ থেকে আর কি। তো এখন তার পরিণাম ভোগ করতে হচ্ছে। তো এই ধরনের ঘটনা হয়তো আমাদের আশেপাশে অনেক পাওয়া যায় বা শোনা যায়, বা আমরা নিজেরাও হয়তো আত্মীয় স্বজনের মধ্যে কারোর ক্ষেত্রে দেখে থাকি। তো এটা কেন ঘটে? আপনি তো দীর্ঘদিন ধরে স্থাপত্য নিয়ে কথা বলেন, মানুষের সাথেও আপনার সেইভাবে যোগাযোগ হয়। তো এর পেছনের মানে রহস্যটা আসলে কি? আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে কি, প্রফেশনাল, আমাদের প্রফেশনটা নতুন, আর্কিটেকচার প্রফেশনটা বেশি পুরাতন না বয়স হিসেবে অ্যাজ এ প্রফেশন। সব প্রফেশনের একটা সময় লাগে, ওর সাথে সাথে ওইটার পরিচিতি বাড়ে, পরিধি বাড়ে। আমাদের এই প্রফেশনটার যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, আমাদের মানে কাজটা সম্পর্কে আমরা, এটা আমি মনে করি অ্যাজ এ প্রফেশনাল আমাদের দায়, আমরা মানুষকে আসলে অ্যাওয়্যার করতে পারি না যে আর্কিটেক্টের কাজটা কি। একটা বাড়ি ডিজাইন করতে গেলে সবার আগে মানুষ চিন্তা করে সিভিল ইঞ্জিনিয়ারের কথা, হ্যাঁ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কথা, এবং এসেনশিয়াল পার্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একটা খুবই এসেনশিয়াল পার্ট একটা বিল্ডিং ডিজাইনের জন্য। কিন্তু ফার্স্ট কাজটা একটা সাদা কাগজে তো একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাজ করতে পারে না। আগে একটা প্ল্যান লাগবে তার, যেটার উপরে সে ডিজাইন করবে, স্ট্রাকচারাল ডিজাইন। আমি যদি এখন আর্কিটেকচারাল প্ল্যানই না থাকে, আমি কিসের স্ট্রাকচার ডিজাইন করব? এখন এই গ্যাপটা, যেহেতু প্রফেশন হিসাবে আর্কিটেকচার আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসছিল, ওনারা একসময় কিন্তু প্ল্যান করতো, এবং আস্তে আস্তে যখন আর্কিটেকচার প্রফেশনটা আসলো, আর্কিটেক্টরা আরও ফাইন টিউনিং প্ল্যানিং শুরু করলো। আর্কিটেকচারাল কাজের পরিধি অনেক অনেক বড়। এইটার যখন আমাদের আস্তে আস্তে মার্কেটে মানুষ শিখতে শুরু করলো, ওই সময়টায় না আমরা প্রচারটা করতে পারিনি। আমরা যেটা একটা গ্যাপ তৈরি হয়েছে যে আর্কিটেকচার ফর রিচ পিপল হয়ে গেছে, একটা সার্টেন সোসাইটির একটা ক্লাসের বাইরে আমরা প্র্যাকটিস করতাম না। এটা আমিও করি নাই, আমরা সবাই আমাদের চিন্তা থাকে একটা প্রজেক্ট করলে, কারণ আমাকে তো এই প্রফেশন করে খেতে হয়, চলতে হয়। তা আমি যেখান থেকে আসলে আমার এই প্রফেশনটাকে মানুষ বুঝে, যার কাছে আমি সেল করতে পারি, এটা একটা প্রোডাক্ট, আমি তাকে নিয়েই ব্যস্ত। কিন্তু এইটার দরকার তো আসলে সোসাইটির প্রতিটা স্তরে। একটা লোক যে 1তলা বাড়ি করতেছে, যে 5তলা বাড়ি করতেছে, আবার যে 100তলা বাড়ি করতেছে, 3 জনেরই লাগবে আর্কিটেক্ট। কিন্তু আমরা ওই যেই লোকটা বড় প্রজেক্ট করতেছে, কারণ ও দেখা গেল দেশ বিদেশ ঘুরতেছে, ও প্রফেশন সম্পর্কে ওর ধারণা আছে, ওকে যখন আমি একটা প্রোডাক্ট হিসাবে ডিজাইনটা অফার করি, ও আমাকে ভ্যালুটা দেয়। এর ভিতরে যেটা হলো, যেটা বললো যে একটা কোয়াক্স তৈরি হলো, ওরা একসময় আসলে আমাদেরই পার্ট ছিল। আর্কিটেক্টদের একটা টিমে অনেক লোক কাজ করে, কেউ ক্যাড অপারেটর থাকে, কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে, সাইট ইঞ্জিনিয়ার থাকে। এরা আমাদের সাথে উঠা বসা করে, আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, আমাদের মতো অনেক কিছু ওরা পারে। এরা করলো কি, যখন দেখলো যে বড় কাজগুলো আমরা করি না, ওরা এই যে ছোট ছোট মার্কেটের এই কাজগুলা ওরা অল্প টাকায় অফার করতে শুরু করলো। তোমার এই অভিজ্ঞতা আমারও আছে, মানে আমার প্রফেশনে আমি এরকম হয়েছে যে বিল্ডিং করে আমার কাছে আসছে, আমাদের কাছে দেখা গেল 5টা ছাদ ঢালাই দিছে। রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট ওটা রেনোভেট করতেছি, 5টা ছাদ ঢালাই দেওয়ার পর ক্লায়েন্ট এনিহাও ফিল করছে যে কোথাও একটা ভুল হচ্ছে, এবং ওই 5টা ছাদের বিল্ডিংয়ের হলো 1তলা 2তলায় ওনার ডুপ্লেক্স, আর উপরে হলো উনি ভাড়া দিবেন। তো ওনার এন্ট্রি একটাই, মানে ওনার ডুপ্লেক্সের ভিতর দিয়ে ভাড়ার ইউনিটে যাইতে হয়। উনি তখন
যখন যখন উনি ওয়াল তুলতে গেছে তখন বলতেছে যে আমি যদি দরজা আটকে দিই তাহলে তো উপরতলার ভাড়াটিয়া যাওয়ার সিঁড়ি তো একটা, যাওয়ার রাস্তা নেই। সে তখন আমাদের কাছে আসার পর বলে আপনি তো প্ল্যানই হয়নি, এবং এটা ওনারও দোষ নেই, উনিও অল্প টাকায় পাইছে যা পাইছে। এই যে আর্কিটেক্ট কাকে দিয়ে কাজ করাইতে হবে এই জিনিসটা আমাদের ভিতরে তৈরি হয়নি। এবং এটা সবচেয়ে বড় কারণ হলো যেমন ডাক্তারি প্রফেশনটাতে দেখবা ডাক্তারদের, আমরা যখন ডাক্তার দেখাতে যাই একটা ডায়াগনস্টিক সেন্টারে যাই, ওইখানে ডায়াগনস্টিক সেন্টার সার্টিফাই করে একটা হাবের মতো, একটা হাবের মতো। আমাদের কিন্তু এই সার্টিফিকেশনের জায়গা নেই। আমাকে ইন্ডিভিজুয়ালি তুমি আমার অফিসে আসছো, আমি তোমার অফিসে যাচ্ছি, এখন আমাকে জাস্টিফাই করার একটা ইনস্টিটিউট আছে, প্রফেশনাল ইনস্টিটিউট, ওদের মাধ্যমে আমাকে দেখতে হবে যে আমি আর্কিটেক্ট কিনা। আমি হ্যাঁ, এটা ফার্স্ট কাজ যে একজন প্রফেশনাল ইনস্টিটিউটের মেম্বার কিনা সে, যে যেমন আমাদের ক্ষেত্রে আইএবির মেম্বারশিপ থাকলে তুমি শিওর হলো যে সে আর্কিটেক্ট, এর মানে সে ফেরেশতা না, আর্কিটেক্টও ভুল করতে পারে। কিন্তু যখন তুমি একজন সার্টিফাইড আর্কিটেক্টের কাছে যাবা, সে যদি ভুল করে তোমার দুইটা অপশন আছে, তুমি আর্কিটেক্ট সুইচ করে আরেকজনের কাছে যেতে পারো, এবং তার ভুলেরও আসলে মাত্রা থাকে, ওই ভুলটাই তোমার ওইরকম ডিজাস্টার হবে না। আর অথবা তুমি যদি তার সাথে তোমার যদি কোনো মেলে অমিলে কিছু হয়, তুমি তো এটা নিয়ে ওই ইনস্টিটিউটের মাধ্যমে একটা প্রিকশনের ব্যবস্থাও করতে পারো। এখন তুমি যখন একটা লোককে 20,000 টাকায় অথবা 15,000, এটা টাকার অ্যামাউন্ট হোয়াট এভার ইট ইজ, যখন নন টেকনিক্যাল কাউকে দিয়ে তুমি ডিজাইন করাবা, সে তো আসলে এটা লাইবিলিটি নিবে না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে খরচ অনেক বাড়ায় ফেলে। কারণ ওরা সবকিছু, যেমন যারা নন টেকনিক্যালি এই ডিজাইনগুলো করে, ওরা সবকিছু ওভার ডিজাইন করবে, স্ট্রাকচার করলেও স্ট্রাকচার ওভার ডিজাইন করবে। আলটিমেটলি ড্রয়িংয়ে তো দাগ দিতে টাকা খরচ হয় না, তো প্রতি রডের দাগে তো আসলে খরচটা ক্লায়েন্টের হয়। আর্কিটেক্টরা আরেকটা কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট কাজ। একটা মানুষ, যেমন আমার কাছে একবার এরকম একটা প্রজেক্ট আসছে, এক লোক এসে বলতেছে ওনার 8টা বেডরুম লাগবে, 5 কাঠার একটা ইউনিট। আমি আপনি 8টা বেডরুম দিয়ে কি করবেন? মানে যে প্রশ্ন করার, উনি জানেন না আসলে, উনি বলতেছে আমি তো ডুপ্লেক্স করবো, 8টা বেডরুম, নিচে 4টা উপরে 4টা। আমি 8টা বেডরুম আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? এবং সে এই কথার এক ফাঁকে আমি জানতেও পারছি সে অলরেডি 8 বেডরুমের একটা ডিজাইন করাইছেও, সে ফ্রিতে পাইছে ওই ডিজাইনটা। তাকে যখন আমি বুঝাইলাম যে আপনার 8টা বেডরুম তো আপনার দরকার নেই, আপনার ফ্যামিলি মেম্বার হলো 4 জন, আপনার 4টা বেডরুম হলে হয়, একটা গেস্ট রুম, 5টা হলে আপনার এনাফ। তো বাকি 3টা জায়গা থাকলে বেডরুম বানাবেন, ওর সাথে টয়লেট বানাইতে হবে, খরচ আছে, আপনার এডিশনাল কস্ট। তখন সে বলতেছে ও হ্যাঁ তাই তো ভাই, এত জায়গা তো আমার দরকার নেই নষ্ট করার। আর্কিটেক্টের কাজ হলো ক্লায়েন্টের কাছ থেকে প্রোগ্রামটা নিয়ে এটাকে ফাইন টিউন, এটা কাউন্সিলিং এর ব্যাপার। কাউন্সিলিংটা একটা বড় পার্ট আর্কিটেক্টদের, কারণ এই কাউন্সিলিংটা যদি না থাকে তাহলে তো আসলে কোনো ইস্যু নাই। একটা ডিজাইন আমার কাছে, তাহলে তো আমি একটাই ডিজাইন করতাম, আসলে 5 কাঠার একটাই ডিজাইন হতো, 3 কাঠার এক একজন মানুষের চাহিদা আলাদা, কাস্টমাইজেশন করে আর্কিটেক্ট ডিজাইন করে। একজন ব্যবসায়ীর বাড়ি একরকম হতে পারে, একজন ধার্মিকের বাড়ি একরকম হবে, মানে যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাড়ির প্ল্যানটা চেঞ্জ হইতে থাকে। প্ল্যান কিন্তু কমন থাকে না, একটা 5 কাঠার অনেক রকম প্ল্যান হয়। এইটা আসলে একটা ক্লায়েন্ট বেজে ডিপেন্ড করে, রিকোয়ারমেন্ট বেজে ডিপেন্ড করে, এবং এক একজনের লাইফস্টাইল প্র্যাকটিস অনুযায়ী তার প্রাইভেসি মেইনটেইন করার বিষয় অবভিয়াস। তো এখন যেটা দেখলাম ভাইয়া, যেই প্ল্যানের কথা দিয়ে শুরু করলাম, সেটা বলার উদ্দেশ্য হচ্ছে তাদের এখনকার রিকোয়ারমেন্ট হচ্ছে যে বাড়িটাকে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে, এবং প্ল্যানটা ইনিশিয়াল স্টেজে যেভাবে করা হয়েছে এটাকে প্রপার ফাংশনালিটিতে আনতে গেলে লেআউটে আসলে হিউজ চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে। তো আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে যে স্ট্রাকচারাল কস্টিং তো বেড়েছেই, এখন নতুন করে আবার যে অ্যাডিশনাল চেঞ্জগুলো আসবে তার জন্য আবার নতুন করে কস্টিং তৈরি হচ্ছে, এবং কোনো একটা রুমের মাঝখানে একটা বিম চলে এলো, সেই বিমটাকে আবার হাইড করার জন্য হয়তো ফলস সিলিং বা কোনো ধরনের ট্রিটমেন্ট। তো এই যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে বাড়ি আগে বানাবো তারপরে ইন্টেরিয়র করব, তো এটা কি আইডিয়াল প্র্যাকটিস কিনা, বা এরকমভাবে আসলে লাগে কিনা করাটা? ধন্যবাদ, এটা খুব ভালো একটা টপিক বলছো। যে আসলে আর্কিটেকচারাল প্র্যাকটিসে আর্কিটেক্ট তো একটা, আমরা যখন প্ল্যান করি, প্ল্যানটা তো 3 ডাইমেনশনাল একটা জিনিস। একটা প্ল্যানে রুমের বিন্যাস থাকে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে ইন্টিগ্রেশন করে বিমের লোকেশনগুলো আমরা ঠিক করি। ইন ডিটেল আর্কিটেক্ট চিন্তা করে লাইটিং কন্ডিশন কি হবে, আমার এখানে ভেন্টিলেশন কিভাবে হবে, আমার ওপেনিং সাইজ কেমন হবে, হ্যাঁ আমার ওই জায়গা দিয়ে সান কিভাবে আসবে, তো সব যখন সে প্রপার ওয়েতে ডিজাইন করবে, ইন্টেরিয়রের কিন্তু 90% কাজ হয়ে যায়। এবং একটা আর্কিটেক্ট যদি এটা প্ল্যান করে, যেমন আমাদের প্র্যাকটিস, আমি যখন বিল্ডিং ডিজাইন করি, আমাদের প্র্যাকটিসে যেটা হয়, আমরা ক্লায়েন্টকে ফ্রি অফ কস্ট
ওর মধ্যে এটা ফ্রি অফ, এটা বাই ডিফল্ট চলে আসে। আমার ইন্টেরিয়রের একটা লেআউট চলে আসে, কিচেনের ক্যাবিনেট কোন জায়গায় হবে, কারণ আমি যদি ওটা ফিক্স না করে দেই, উনি তো হুড বসাবে এক জায়গায়, উনি এসি বসাবে এক জায়গায়, আমার প্লাম্বিং এর ইস্যু হবে। আমরা ওনাকে একটা বেসিক সাজেশন দিয়ে দিই, এবং ওই সাজেশনটা যদি সে ফলো করে ফার্নিচার লেআউটের এবং টোটাল অ্যাপ্লায়েন্সের, ওনার মোটামুটি ইন্টেরিয়রের আসলে মেজর কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এখন কেউ যদি পাউডারিং করতে চায়, যে আমি একটা পার্টিকুলার ফিচার ওয়াল ডিজাইন করতে চাই, আমি কালার নিয়ে কাজ করতে চাই, ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করতে, কিন্তু আমার একটা বাসার ভিতরে আমি সিলিং দিয়ে মানে একদম হোটেল বানায় ফেলাটা, এটা আর্কিটেক্টের কাজ না। আসলে প্রপার ডিজাইন হলে ইন্টেরিয়রের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এখন যেটা হয় অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলোতে দেখা যায় যে এই যেটা বললাম, নন টেকনিক্যাল লোকজন অথবা কোয়াক ডিজাইনারদের কারণে ওরা একভাবে আর্কিটেকচারাল ডিজাইন দেয় একটা, ওইটা আবার নিয়ে যায় আরেকজনের কাছে স্ট্রাকচার করে, ও ইচ্ছা মতো রুমের ভিতরে। এবং আমাদের এখানে একটা কমন প্র্যাকটিস আছে, চারদিকে একটা গ্রিড ফলো করে, হ্যাঁ, ওই কলাম থেকে দেখবা 2 ফিট করে আবার বাড়ায় ফেলে। আচ্ছা, যার জন্য দেখা যায় কি রুমের ভিতর দিয়ে বিম যাচ্ছে, ফ্যান বসানো যায় না, বিম যাচ্ছে। তখন এই যে সিলিং করে এগুলা ঢাকা, এইগুলার ইস্যুটা চলে আসে। তবে এটা মোটো হেলদি প্র্যাকটিস না। কিন্তু এই ক্ষেত্রে আসলে মানে কাজের ধাপটা কি? ধরেন যারা শুনছেন তারা তো নিশ্চয়ই আমাদের কাছ থেকে অনেকগুলো সমস্যার কথা শুনলেন, একটা প্যাসিভ সলিউশন হয়তো বুঝলেন যে আর্কিটেক্টের কাছে যেতে হবে, কিন্তু গেলেন না হয় সেখানে। কাজের প্রসেসটা কি শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে কি কি ধাপে? না, এটা কি মানে ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর কথা বলতেছো? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বিল্ডিং, ধরেন কেউ একটা দোতলা বাড়ি বানাবে, অবভিয়াসলি তাকে ফার্স্ট কাজ যেটা হলো আর্কিটেক্টের কাছে যাইতে হবে, এবং মানে রিয়েল আর্কিটেক্টের কাছে যাইতে হবে। সে তাকে আসলে অ্যাজ আর্কিটেক্ট হলো একটা প্রজেক্টের টিম মেম্বার থাকে, সে তাকে এই জিনিসগুলো গাইড করবে। এটা হলো সিঙ্গেল, যদি আমি একটা বাড়ি করতে চাই, আমার ফার্স্ট কাজ হলো আর্কিটেক্টের কাছে যাওয়া, আর্কিটেক্ট দেন আমাকে পরের স্টেপগুলো সাজেস্ট করবে। আর হ্যাঁ, যদি আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, তাহলে তার আমার তখন কি করবো? তখন যেটা আমাকে করতে হবে, আমি যাদের কাছ থেকে ফ্ল্যাট কিনতেছি ওই বিল্ডিংটা কি আসলে প্রপার ওয়েতে ডিজাইন করা কিনা, কে কোন আর্কিটেক্ট ডিজাইন করছে, এবং এই দরকার হলে ওই প্ল্যানটা নিয়ে একজন আর্কিটেক্টের সাথে সে বসতে পারে যে আমার এই প্ল্যানের সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ ওইখানে কেনার আগে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কিন্তু চাইলে সে একজন আর্কিটেক্টের সাজেশন নিতে পারে। এবং ভালো ডেভেলপারের কাছ থেকে কেনা উচিত, যেখানে অ্যাটলিস্ট ভায়োলেশন থাকবে না। এবং যখনই তুমি একটা জায়গায় নিয়ম ভাঙবা, তোমার সব জায়গাতেই নিয়ম ভাঙতে হবে, এবং তখনই তোমার খরচের ইয়াটা ভারী হবে। এখনকার সময়ের খুব স্ট্রাইকিং ইস্যু ভাইয়া ইন্টেরিয়র ডিজাইন, এবং আর্কিটেকচারের সাথে যেহেতু সেফটি ইস্যুস আছে, বিল্ডিং ভেঙে পড়া বা টিকে থাকার ব্যাপার আছে, তো কিছুটা কনসার্ন মানুষের মধ্যে ডেভেলপ করেছে যে প্রপার প্রফেশনালের কাছে যাই। তারপরেও গিয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ধরা খাচ্ছে ভুল জায়গায় গিয়ে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যাচ্ছে অন্তত। এখন ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে তো সেফটি ইস্যুসটা খালি চোখে দেখা যায় না, মানুষ ভাবে যে এখানে আসলে ডেকোরেটিভ পার্ট। এবং এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্রফেশনাল, আপনি ফেসবুকে গেলে বা ট্রু কলারে নাম্বার সার্চ করলে দেখবেন যে বিভিন্ন ডিসিপ্লিনের লোকজনের নাম আর্কিটেক্ট হিসেবে সেভ করা। হয়তো উনি একজন পেইন্টার বা কার্পেন্টার, কিন্তু তার নাম আর্কিটেক্ট হিসেবে সেভ করা, কারণ তিনি ইন্টেরিয়রের কাজ করেন। এখন এই ধরনের লোকগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন অ্যাপার্টমেন্ট ডেকোরেশনের কাজে যাচ্ছে, গিয়ে যত্রতত্র বিভিন্ন ফার্নিচার তৈরি করে দিচ্ছে। ক্লায়েন্ট হয়তো পরবর্তী ধাপে গিয়ে বুঝতে পারলো যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার তিনি নিজে বাইরে থেকে যখন ম্যাটেরিয়াল সোর্স করতে গেলেন, তাকে হয়তো একটা পার্টিকেল বোর্ড, প্লাইবোর্ড বলে দোকানদার বিক্রি করে দিচ্ছে। তো অনেক মিসম্যানেজমেন্ট ছোট একটা সেক্টরের ভেতর। তো এই ক্ষেত্রে মানে এই বিষয়টা, এই যে স্যাচুরেশন, এটা আপনি আসলে কিভাবে দেখেন? এটার কারণ আসলে আমরা নিজেরাই, মানে ক্লায়েন্ট নিজেই। আমাদের এখন হয়ে গেছে কি, ইন্টারনেট আসাতে আমাদের অ্যাক্সেসিবিলিটি অনেক ইজি হয়ে গেছে। আমরা ইন্টেরিয়র হওয়া উচিত, আমার বাসার ইন্টেরিয়র আমার মতো, আমি যেমন মানুষ আমার ইন্টেরিয়রটাও সেরকম হইতে হবে, আমার লাইফস্টাইলের সাথে আমার ইন্টেরিয়রটার যেতে হবে। এখন আমি যদি একজন বিলিয়নিয়ারের বাসা ইন্টারনেটে দেখে আমি কল্পনা করি যে আমি এইরকম একটা ইন্টেরিয়র করব, তখনই প্রবলেমটা শুরু হয়। কারণ কি, আমার তো আসলে ওই বাজেটটা নেই। এবং এই পাউডারিংয়ের ইস্যুটার কারণে যেটা হয়, ফার্স্ট প্রবলেমটা হয়, আমরা চাই খুব চকচকা একটা জিনিস। আমি একটা হোটেলে একটা জিনিস দেখে আসছি, যাই ভাল লাগে, এবং আমি ইন্টেরিয়রের পিছনে লজিক থাকতে হবে। বিল্ডিং এর ডিজাইন করে যখন আর্কিটেক্টের একটা কনসেপ্ট থাকে যে আমি এইভাবে ডিজাইন করব, ইন্টেরিয়রেরও একটা কনসেপ্ট থাকে। ইন্টেরিয়রের বেসিক যেটা, একটা বাসায় আমি যখন থাকবো, আমার কিছু কমন জিনিস আমাকে চিন্তা করতে হবে, যে আমার আলো বাতাস
ফুলফিল করে কিনা, ক্লাইমেটিক্যাল কনসিডারেশনটা মেজর একটা ইস্যু, লাইটিং একটা মেজর ইস্যু। কারণ আমি দিনের বেলায় একরকম এনভায়রনমেন্ট পাচ্ছি, রাতে একরকম এনভায়রনমেন্ট পাচ্ছি। আমি সারাদিন বাসায় কাজ করে আসার পর সন্ধ্যায় যখন বাসায় ঢুকবো, আমার আসলে ওই সময় কিন্তু আমি খুব টায়ার্ড, এক্সস্টেড। আমার ওই সময় আমার রুমটা কেমন হওয়া উচিত। আবার আমার ওয়াইফ যদি জব না করে, সে যদি হোম মেকার, বাসায় সময় বেশি কাটায় যদি, তার জন্য কিচেনটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কিচেনটা কিরকম হওয়া উচিত। এখন আমাদের এখানে যেমন আমি কিছু আমার বিভিন্ন র্যান্ডম আমি দেখছি যে অনেকেই আছে যাদের লাইফস্টাইল মোটামুটি একরকম আপগ্রেডেড লাইফস্টাইল, সে হয়তো চাচ্ছে আমার একটা ওপেন কিচেন। কিন্তু আমি একদম টিপিক্যাল মিডিল ক্লাস একজন এসে যখন আমার বলতেছে আমার একটা ওপেন কিচেন লাগবে, তাই বললাম যে আপনার এই বিষয়গুলো হয় না, আমার ওইটা আবার ঢাইকাও দিতে হবে, আমার বুয়া রান্না করবে। আমি যে ওপেন কিচেন হলে আপনি তাহলে এটা পারবেন না। ওনার যে লাইফস্টাইলের সাথে ওপেন কিচেনটা যাচ্ছে। কিন্তু এখন যারা ইন্টেরিয়র, এখন এই যে কোয়াক টাইপের ইন্টেরিয়র ডিজাইনার, ওরা যেইটা চাই সেটাই দিয়ে দেয়। এবং এখন এমন অবস্থা হয়ে গেছে প্রফেশনালদের চাইতে এদের সংখ্যা বেশি, মানে ওই বাসায় থাকার জন্য লাইফস্টাইল চেঞ্জ করে দিচ্ছে। এটাতে হয় কি, উনি ওই লাইফস্টাইলটা অ্যাডাপ্টও করতে পারে না, এবং আলটিমেটলি একটা সময় গিয়ে সে এটা একটা মানে আজে বাজে ব্যাপার হয়ে যায়। এবং আমি যেমন আমার লাইফস্টাইলটার সাথে ম্যাচ করে, যেমন আমরা যখনই যে ইন্টেরিয়র করি আমি ক্লায়েন্টের সাথে মিশে যাই। কারণ আমার মাথায় যেটা থাকে যে আমরা একটা ক্যানভাস ডিজাইন করে দিব, বাসাটা তো আসলে যার বাসা সে সাজাবে। আমি যদি এখন একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এনে লাগাই দিলাম ওয়ালে, ওই লোকে অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের মূল্যই বুঝে না, তাহলে তো আমার ওইটার আসলে ভ্যালু নাই কোনো। আমাকে এমন কিছুই করতে হবে যেটা ওনার লাইফস্টাইলের সাথে যায়, ওনার স্ট্যান্ডার্ডের সাথে যায়। দেন উনি ইন্টেরিয়রটাকে ওনার মতো, যেই লোক গাছ পছন্দ করে তার বাসার ইন্টেরিয়রটা ওইভাবেই হইতে হবে যে তার বাসার ভিতর যাতে 2-4টা ইনডোর প্ল্যান্ট রাখতে পারে। হ্যাঁ, যার একটা মাছের প্রতি শখ আছে তার একটা অ্যাকুয়ারিয়ামের জায়গা রাখতে হবে তার বাসায়। যে বই পছন্দ করে তার বাসায় ইন্টেরিয়রে বুকশেলফের পরিমাণ বেশি হবে। এক একটা মানুষের চাহিদা এক এক রকম, রিকোয়ারমেন্ট একই রকম। সবচেয়ে বড় ব্যাপার হলো এই জিনিসটা মিসিং হয়ে যাচ্ছে। এখন হয়ে যাচ্ছে সব ইন্টারনেট দেখে দেখে আমি এইটার মতো চাই, ওইটার মতো চাই, এবং এইটাই যার জন্য হয়ে যায় কি, ওই যে বললাম যে একজন প্রফেশনালের কাছে গেলে আমরা কিন্তু ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করি। আর্কিটেক্টদের কাজই হলো কাউন্সিলিং করে যে না আপনি এইটা করেন না, আপনি এটা দিয়ে তৈরি করেন। ইন্টেরিয়রের কস্টিং এখন কমন একটা প্র্যাকটিস হলো, ভাই আমার বাজেট হলো 8 লাখ টাকা, আমি সব করবো, এইটাতেই সর্বনাশটা ডাইকা আসছে। এবং সে করতেছে কি, তখন এই যে যেটা বললাম ম্যাটেরিয়াল শিফটিং হয়। একই রকম দেখতে একটা ইন্টেরিয়র যদি 20 লাখ টাকা খরচ হয়, সেম কাজটা হয়তো 5 লাখ টাকাতেও করা যাবে, খালি ম্যাটেরিয়াল শিফট করলে। এখন এই কাজটা যারা এই প্রফেশনালি কমিটেড না, তাদের কাছে প্রোডাক্ট হিসাবে এটা তার ম্যাটেরিয়াল সেল করাটাই তার কাছে। এবং আমাদের এখানে একটা বাজে প্র্যাকটিস এখন শুরু হয়েছে, যেটা যে ম্যাটেরিয়াল যারা ইম্পোর্ট করে তারাই ইন্টেরিয়র করে দিচ্ছে। এবং আমি তুমি একটা এক্সাম্পল, রিসেন্ট একটা জিনিস তুমি দেখছো যে গ্রিন, আর্টিফিশিয়াল গ্রিন পাওয়া যায়, এটা টার্ফ দেখি ওয়ালে লাগায়। হ্যাঁ, তারপরে ওই দিন আরেকটা ম্যাটেরিয়াল দেখলাম যে ওয়ালের ম্যাটেরিয়াল সে ফ্লোরে লাগাচ্ছে। ক্লায়েন্টে বসে এটা ফ্লোরে লাগানো যাবে, আমি না এটা তো ক্লিনিং ম্যাটেরিয়াল, এটা ফ্লোরে লাগাবেন কিভাবে? কিন্তু তার স্টকে মাল আছে, সেটা বিক্রি করতে হবে। একজন লোকও রাখছে ডিজাইন করে, তারা 3D বানায় দেখাই দিচ্ছে। এই 3D সফটওয়্যারটা এসে আরেকটা সর্বনাশ করছে। মানে বুঝুক আর না বুঝুক, মানুষকে ওই জিনিসগুলো দিয়ে দিচ্ছে, দেখাই দিচ্ছে, মানুষ যে কল্পনায় করে ফেলতেছে। কিন্তু এটার আলটিমেটলি এটা লাইফ স্প্যান কেমন, এটার ইউজ কেমন, এবং সেফটি হ্যাজার্ড হওয়ার, এই যে ফায়ার হ্যাজার্ড গুলো হচ্ছে, এটার একটা বড় কারণ কিন্তু এই সেফটি এবং যেখানে সেখানে ইভেন আমি এরকমও দেখছি বিম কেটে ফেলতেছে, তার পাস করানোর জন্য স্ট্রাকচারে হাত দিতেছে। এই যে পুরো বিল্ডিং এর সেফটিটা কম্প্রোমাইজ হয়ে যায়। তো এই যে জিনিসগুলো, এটা প্রফেশনাল ছাড়া যখন এই কাজগুলো হবে, দেন সমস্যাটা তৈরি হবে। ভাইয়া, আপনি কলোনির ভেতরে কমিউনিটি হাউজিংয়ে বড় হয়েছেন, আমিও সরকারি কোয়ার্টারে ছোটোবেলায় ছিলাম। আমার বাবা বদলির চাকরি করতেন, এক স্টেশন থেকে অন্য স্টেশনে বদলি হতেন। তো আমাদের ফার্নিচারগুলো এমন থাকতো যে চাইলেই ট্রাকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং সেটা যে কোনো বাসায় ফিট করতো আসলে। তো এখনকার প্র্যাকটিস তো মানে সবাই একটা সেট আপ জিনিস চাচ্ছে, ফিট ইন জিনিস চাচ্ছে। তো লুজ ফার্নিচারের কনসেপ্টটা বোধহয় ধীরে ধীরে হারাচ্ছে এখন। তো একটা বাসায় কি আসলে খুব বেশি কিছু লাগে? মানে বাসার জন্য আইডিয়ালি কি কি দরকার আমাদের? এইটার একটা কারণ আছে। এটার কারণ যেটা হলো ওই যে যেটা বললাম, আমার বাবাও তো ট্রান্সফারের চাকরি ছিল, আমাদের আসলে লুজ ফার্নিচার ছাড়া উপায় ছিল না। হ্যাঁ, ট্রান্সফার হলে তো এই খাটটা নিয়ে যেতে হতো। এখন ইন্টেরিয়র আসলে কারা করায়? ভাড়াটিয়া কখনো ইন্টেরিয়র করায় না।
রাইট। যার নিজের ফ্ল্যাট কিনে সেই ইন্টেরিয়রটা করে। এখন যেহেতু লুজ ফার্নিচার গুলা অনেক হেভি হইতে হয়, 2-3 জেনারেশন কাঠের ফার্নিচার ছিল এবং ওই কাঠও এখন পাওয়া যায় না, কিন্তু ওইটার যে অ্যাপিল, ওইটার যে মানে টেক্সচার সবকিছুই ওইটার একটা আলাদা একটা ব্যাপার ছিল। আমার কাছে পার্সোনালি ওইটার মধ্যে অনেক মানে সফিস্টিকেশন আছে মনে হয়। কিন্তু এখন এফোর্ডেবিলিটির একটা বিষয় থাকে যে একটা যদি আমি একটা আলমারি সেগুন কাঠ দিয়ে করতে চাই এবং ভালো কাঠ দিয়ে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। আর এখন মডার্ন প্র্যাকটিসটা আসাতে এটাও সত্যি যে লাইফস্টাইলের সাথে সাথে অনেক জিনিস চেঞ্জ হয়। একটা সময় কিন্তু আমার বাসাতেও পুরাতন যে ফার্নিচারগুলোতে কাঠের মধ্যে নকশা করা ছিল, তা এখন তো সার্ভেন্ট পাওয়া যায় না, ডাস্টিং করার একটা ইস্যু। আমরা কিন্তু এখন মিনিমাল অ্যাপ্রোচে চলে যাচ্ছে, ডিজাইন খুব সিম্পল ডিজাইনে চলে যাচ্ছে এবং এখন কনসেপ্ট কি ফার্নিচার হাইট কমাই নিয়ে আসা, যাতে রুম, কারণ আগের রুম সাইজ এখনকার রুম সাইজের মধ্যে একটা পার্থক্য আছে। আমি কলোনিতে যখন বড় হয়েছি আমাদের বারান্দাতে ক্রিকেট খেলা যেত, হ্যাঁ 4.5 ফিট 5 ফিট ডেপথের বারান্দা ছিল আমাদের একটা বাসা, আমার মনে আছে। আর এখন বারান্দায় 2.5 ফিট গেলেই লোকজন বলে আর বাড়ায় না, বেশি বড় হয়ে গেছে, তো বড় বারান্দায় কি করব। বারান্দাটা এখন কাপড় শুকানোর জায়গা, কিন্তু একসময় বারান্দায় বাগান হতো, বারান্দায় গল্প হতো, অনেক অ্যাক্টিভিটি ছিল। এখন আমাদের স্কোয়ার ফিটের এই প্রেসারে আমরা যখন ইউনিটের সাইজ ছোট করে আনতেছি, ফার্নিচারেও ইম্প্যাক্ট পড়তেছে, লাইফস্টাইলে ইম্প্যাক্ট পড়তেছে এবং ওই যে কস্টিং এর একটা বিষয়, বোর্ড দিয়ে করলে তো খরচ অবভিয়াসলি কাঠের চেয়ে কম, এটাও একটা কারণ লুজ ফার্নিচার থেকে বের হয়ে আসার। তবে হ্যাঁ, করতে পারলে তো খুবই ভালো যদি সেভাবে না, কিন্তু মানে আমি কম্প্যাক্ট ফার্নিচার বানাই, অসুবিধা নাই, বোর্ড দিয়ে করি বা যেভাবে করি, কিন্তু মানে যে বেশি করে ফেলার যে প্রবণতা, যে প্রত্যেকটা দেয়ালে আমি নানান টেক্সচার ব্যবহার করলাম, সারফেস ডেকোরেশন করলাম, কাউন্সেলিং এর অভাব। যখন একজন আর্কিটেক্টের কাছে যাবে, আর্কিটেক্ট তাকে বলবে যে আপনার আসলে কি লাগবে। আমাদের বাঙালিদের একটা কমন টেন্ডেন্সি কি, আমার যেমন বিল্ডিং ডিজাইন করতে গেলেও আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে, আমরা যদি মোটামুটি একটু ছেড়ে টেরে ডিজাইন করে ওনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলতে পারি, উনি কিন্তু এসে বলে ভাই আরেকটা রুম বাড়ান যায় কিনা দেখেন। মানে উনি ওই জায়গায় গাছ লাগাবে না, উনি একটা রুম বাড়ায় স্কোয়ার ফিটটা দখল করবে। তো ইন্টেরিয়রের সময় যদি দেখে যে আমার বাজেটে বোর্ড রয়ে গেছে, ভাই এখানে একটা আলমারি বানায় দেন, কিন্তু ওই আলমারির পারপাসটা সে আসলে জানে। আমি জাপানে যে কাজগুলো হয়, জাপানে কিন্তু স্কোয়ার ফিট অনেক টাইট, 1 BHK এর একটা অ্যাপার্টমেন্টে দেখা যায় যে খুব কম্প্যাক্ট ওয়েতে ওরা খুব ইফিশিয়েন্ট ডিজাইনের মাধ্যমে মাল্টি ইউজ দিয়ে একটা ফার্নিচার ডিজাইন করে। আমাদের এখানে যদি এই কনসেপ্টটা মানুষকে দেওয়া যেত, এটাতে কিন্তু পরিমিতি বোর্ডটারও বিষয় থাকে। আমাদের ইন্টেরিয়রটা হয়ে গেছে কি আমাদের এখানে এটা দেখানোর বিষয়টা বেশি। আমি যত প্রজেক্ট করতে যাই, একটা মেজর অংশ আমি দেখি যে টেন্ডেন্সিটা থাকে শো অফ করার বিষয়টা, কিন্তু ইন্টেরিয়রটা হওয়া উচিত ছিল আসলে ফাংশনাল। আমার বেডরুমে আমার ক্যাবিনেটে কি কি লাগবে ওই অনুযায়ী আমার ক্যাবিনেট ডিজাইন হবে। আমার 2টা ক্যাবিনেট হইলেই হয়ে যাচ্ছে, 2টাই থাকবে, আর দরকার নেই আর একটা খাট হইলে আমার রুম পারবো। কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি না, আমার এটা দেখাইতে হবে। এই শো অফের ইস্যুর কারণে আমার মনে হয় প্রবলেমগুলো তৈরি হয়। আর এটার অ্যাডভান্টেজ একটা গ্রুপ নেয়, যত কোয়ান্টিটি বাড়ে তত তো ওদের লাভ করা যায়। আমরা মনে হয় আমাদের আলোচনার শেষ দিকে চলে আসছি। আমরা আসলে আর্কিটেকচার থেকে শুরু করে ইন্টেরিয়র পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। এখন আপনার আসলে সাজেশন কি? কারণ বাড়ি নিয়ে মানুষের তো অনেক কনফিউশন এবং পরিমিতি বোধের বিষয়টা আপনি বললেন, যেমন 6 বেডরুমের বাসা কারোর দরকার নাই, বা 16x18 সাইজের বেডরুমও হয়তো দরকার নাই, কিন্তু উনি করতে চাচ্ছেন এবং করার মাধ্যমে ওনার রিসোর্স ইউটিলাইজ করা বেড়ে যাচ্ছে, কস্টিং বাড়ছে, টাইম ফ্রেম বেড়ে যাচ্ছে, হ্যাসেল বাড়ছে। একটা সময় গিয়ে উনি হয়তো কাজটা শেষও করতে পারছেন না, কিন্তু আপনি যখন ইনিশিয়াল স্টেজে ওনাকে কাউন্সেলিং করেছেন, উনি আপনার কাউন্সেলিংটা রিসিভও করেন নাই। তো এই ধরনের সিচুয়েশনে প্রফেশনালদেরও তো একটা ডাইলেমার মধ্যে থাকতে হয়। তো সামগ্রিকভাবে আসলে একটা মেসেজ যদি দিতেন, সেটা শুনে আমরা শেষ করতে পারি। কঠিন একটা মেসেজ এটা আসলে। এইটা সেলফ অ্যাসেসমেন্ট লাগবে। আমি যখন যে কোনো জিনিসই পৃথিবীতে মানুষ যখন কোনো কিছু করতে যায়, তার নিজের জন্য যেটা করে, আগে আত্ম উপলব্ধি থাকাটা দরকার যে আমার আসলে কি দরকার, নিজেকে প্রশ্ন করা। কনসালটেন্ট তো তাকে বুদ্ধি দিবে, ইয়ে করবে। এখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললো যে এই খাইলে আপনি এইভাবে চলবেন, শুনলাম, শুনে এসে যদি আমি আমার মতো করেই চলি তাহলে তো আসলে লাভ হতে পারলাম না। তবে পরিমিতি বোধটা খুব দরকার। এটা হলে আপনার জীবনযাত্রায় অনেক সহজ হয়ে আসে এবং সব দিক থেকেই ভালো। মানে এখন সোসাইটির যে আনস্টেবিলিটিটা, এটার পিছনেও এটা একটা কারণ। এই যে দেখানো, শো অফ, এই জিনিসগুলো থেকে বের হয়ে
যেটা আমার প্রয়োজন অতটুকুর মধ্যেই সুন্দর করে গুছায় থাকাটা এবং তৃপ্ত থাকাটার মধ্যেই সৌন্দর্যবোধ। আসলে আমি কাউকে দেখাই তো আমার আসলে আমি ক্ষণস্থায়ী একটা আনন্দ পাচ্ছি, কিন্তু এই যে জিনিস আমার আমি না, ওইটা দিয়ে আসলে বেশিক্ষণ থাকা যায় না সেজে আর কি অন্যভাবে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। স্থাপত্য নিয়ে কথা বলতে বলতে দর্শন দিয়ে আমরা শেষ করলাম। তোমাকেও ধন্যবাদ তৌসিফ, অনেক ভালো লাগলো কথা বলে, তোমার সাথে ডিসকাস করে। তবে এবং তোমার প্রোগ্রামগুলো আমি দেখি, আজকে মনে হলো যে দুইজন আর্কিটেক্ট বেশ অনেক দিন পর আড্ডা দিলাম, এটা আমার খুব ভালো লাগছে, আমিও খুব এনজয় করলাম। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলাপ। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইম। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যার। স্যারের এক্সপিরিয়েন্সটা 48 বছরের বেশি সময় ধরে। আপনি একটা লম্বা সময় দেশের বাইরে কাজ করেছেন, এবং তখন যেটা হচ্ছে, এখন যেহেতু আপনি বাংলাদেশেও আপনি এসেছেন, সার্ভিস ওয়াইজ আমরা একদম পেইন্টের কথা যদি বলি বা ওয়াটারপ্রুফিং এর কথা যদি বলি, কনস্ট্রাকশন কেমিক্যাল যেটা থাকে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, সো দুইটা জায়গাতে আসলে এনভায়রনমেন্টের অনেক বড় একটা গ্যাপ আছে। কিন্তু এখানে যেই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো সার্ভ করছে, সেই কোম্পানিগুলোর মধ্যে কি আপনি স্ট্যান্ডার্ডের কোনো মিল দেখতে পাচ্ছেন? স্ট্যান্ডার্ড থেকে সবচেয়ে বড় কথা যে যে এই ধারণাটা সম্বন্ধেই সাধারণ লোকের কোনো ধারণা নাই আর কি, যে টেম্পারেচারটা। আপনি দেখুন, আগেকার দিনে আমরা মানে 10 ইঞ্চি দেওয়ালে বাড়ি করতাম, এটা কিন্তু যথেষ্ট হিট প্রোটেকশন দিতে পারতো। এখন কিন্তু আপনি মাল্টি স্টোরি বিল্ডিং দেওয়ালগুলো 5 ইঞ্চি। ক্লায়েন্ট সবসময় চেষ্টা করে খরচটা বাঁচানোর জন্য। তো বাংলাদেশ সৌদি আরবের মতো অত গরম না, এখানে হিউমিডিটি বেশি আছে। তো ওখানে যেটা করা হয় কি, মানে প্রথমে হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল, ইউ হ্যাভ টু চুজ দ্য বিল্ডিং ম্যাটেরিয়াল যেটা আপনি হিট থেকে প্রোটেক্ট করবে। ওখানে দুই ধরনের হয়, একটা হচ্ছে ডবল লেয়ার ব্রিক্স তো না, ওখানে কংক্রিট ব্লক পাওয়া যায়, কারণ ব্রিক ইজ ভেরি এক্সপেন্সিভ। 5 সেন্টিমিটার থেকে একটা ফোম দেওয়া হয় দুটো দেওয়ালের মাঝখানে আর কি। অ্যাটলিস্ট 90% হিটটা প্রোটেক্ট করে বাইরে থেকে। তাতে হয় কি, এসির জন্য যে ইলেকট্রিসিটি যে ইয়েটা, সেটা কম, লোডটা কম লাগে। আর বাংলাদেশে হয় কি, 5 ইঞ্চি দেওয়াল করে এই গরমের সময় কোনো কাজ করে না। আমার অফিসে সারাদিন এসি চলছে, বাট ইটস নট প্রোটেক্টিং দ্য হিট অ্যাট অল। তো স্যার, আপনি আসলে যেটা বললেন যে পলিইউরেথিন টেকনোলজিটা আসলে এখন ডিফারেন্টভাবে বাইরে ইউজ হচ্ছে। এখন বাংলাদেশে এশিয়ান পেইন্টস একটা প্রোডাক্ট এনেছে যেটা হচ্ছে আলটিমা প্রোটেকশন, যেটার মধ্যে পলিইউরেথিন বেসড টেকনোলজি ইউজ করা হয়েছে। তা আপনার কি মনে হয় এটা আসলে এক্সটেরিয়রে পেইন্টের ক্ষেত্রে কোনোভাবে আমাদেরকে লংজিভিটি দিতে পারে বা বেনিফিশিয়াল হতে পারে আমাদের জন্য? আমার তো মনে হয়, কারণ আমি এই পলিথিন বেসড পেইন্ট প্রচুর ইউজ করেছি, এবং আমার মনে পড়ে মানে প্রথম যে কাজগুলো করতাম তখন যে পেন্ট পাওয়া যেত 3-4 বছরের মধ্যে দেখা সামলা ধরে ময়লা হয়ে গেছে। কিন্তু এই পলিথিন বেসড পেন্ট আসার পরে, মানে হুইচ আই হ্যাভ বিন ইউজিং ইট সিন্স 2005 or 2007, হ্যাঁ, সেই বিল্ডিংগুলো কিন্তু এখনও চকচক করে আর কি, ওটা নষ্ট হয় না সহজে আর কি। হ্যাঁ, একটা হয় যে অ্যাপ্লিকেশনটা প্রপার না হলে কোনো জায়গাতে চটা উঠে গেল গরমের জন্য, খুব টেম্পারেচার তো ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, এমনও হয় যে আপনার রাত্রেবেলা 17 ডিগ্রি টেম্পারেচার, 40 দিনের বেলা দুপুরবেলা 42 ডিগ্রি হয়ে গেল, এরকম হয় আর কি ফ্ল্যাকচুয়েশন। তো এই যে কন্ট্রাকশনের এক্সপ্যানশন যেটা হয়, সেটা যেমন অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পেন্টের ব্যাপারে তাই হয় আর কি। তো এক্সট্রিম ওয়েদারে সৌদি আরবে এটা হয়, এটা দেখেছি। এমনি পেন্টের কিন্তু যে কোয়ালিটি সেটা নষ্ট হয় না, হ্যাঁ, কিন্তু যে জিনিসটা হয় ঠিক একটা মানে হয় না যে একটা মানে বেগুনের যেমন পোড়ানোর সময় একটা ফোসকা পড়ে যায়, ওরকম দেওয়াল থেকে ওটা উঠে আসে, এই জিনিসটা হয়। ফ্লেকিং বা বাবলের মতো হয়। হ্যাঁ, বাবলের মতো হয়। এটা হয়তো অ্যাপ্লিকেশনটা প্রপার হয় না বলে আর কি। তার মানে পেইন্টের একটা মানে যদি আমরা বলি লংজিভিটি বা পারফরম্যান্স দেখতে চাই, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন, প্রাইমারটাও কিন্তু ওটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু প্রাইমারটা আপনি কিভাবে ইউজ করছেন। ফ্যাক্টরি বিল্ডিংগুলোর ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন? ওখানে কোন ধরনের সাজেশন আপনি আমাদেরকে দিতে চাইবেন? প্রথম কথাটা ইনসুলেটেড ব্লক ইউজ করে তারা আর কি, যেমন হিটটা যেন বাইরে থেকে কম আসে, কারণ ফ্যাক্টরির ভিতরে অটোমেটিক মেশিনগুলো নিজেই একটা টেম্পারেচার জেনারেট করে আর কি। ইট অ্যাডস টু দ্য এক্সটেরিয়র টেম্পারেচার সঙ্গে। হ্যাঁ, আর ভিতরে যে সমস্ত স্ট্রাকচার, যেগুলো এক্সপোজ স্ট্রাকচার, যেমন আপনার স্টিলের যদি কলাম, বিম, জয়েস্ট, গার্ডার, এগুলো এক্সপোজ যেগুলো, এগুলো কিন্তু ফায়ার প্রুফ পেন্ট ইউজ করা হয় ওখানে, যেটা রেটিং হতে মিনিমাম 1.5 আওয়ার। 1.5 মানে আগুনটা ধরতে একটু ডিলে করবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা সময় লাগবে। তার বাই দিস টাইম যেন লোকজন বের হয়ে যেতে পারে বা জিনিসপত্র বের করতে পারে আর কি, এই সময়টুকু যেন পাওয়া যায়।
তো এই ফায়ার সেফটিটা এটা শুধু ফ্যাক্টরির জন্য না, সব বিল্ডিংয়ের জন্য মেনটেন করতে হয়। যে ফ্যাক্টরিতে যে ছাদটা ইউজ করা হয় সেই ছাদে তো একটা ছাদের নিচে অনেকগুলো লোক একসাথে কাজ করে, ভেতরে এক ধরনের টেম্পারেচার তৈরি হচ্ছে ডিউ টু যে মেশিনারিজগুলো চলে সেটার কারণে। কিন্তু ছাদে কি যদি এমন কোনো টেকনোলজিকে আমরা ইউজ করতে পারি যেটা আসলে আমাদের এসআরএ ইন্ডেক্স বা হচ্ছে আমরা যদি বলি সূর্যের তাপের কারণে ভিতরে আসলে টেম্পারেচার কম যাবে বা রিফ্লেক্ট করে দিবে? ডেফিনেটলি এটা তো অবশ্যই করা যায় এবং আমরা করেও থাকি ওটা আর কি। দুটো কারণ, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে যে রেন ওয়াটার যেটা হয় সেটা যেন ওটা নিচে স্ট্রোক যেন না করতে পারে, সেটা দুটো প্রোডাকশন করা হয়। স্যার আমি আপনার সঙ্গে একটু অ্যাড করি, এশিয়ান পেইন্টস ড্যাম্প প্রুফ ফাইবার টেক যে প্রোডাক্টটা আছে এটা ফাইবার বেস হওয়ার কারণে আপনি যেটা বললেন প্যারাফিট ওয়াল পর্যন্ত কভার করে দেওয়া হচ্ছে, যেটাতে একই সাথে আপনার ড্যাম্প প্রুফিং এর কাজ করছে এবং সোলার রিফ্লেক্টেড ইন্ডেক্সটা 98% হওয়ার কারণে আসলে এটার যে সূর্যের তাপটা আছে এটা 98% পর্যন্ত রিফ্লেক্ট করে দিচ্ছে, যার কারণে একই সাথে হিট প্রুফিং আপনি যেটা বলছেন বা আমরা যদি বলি হিটকে কমাবে এবং ড্যাম্প প্রুফিং করবে, একটা সলিউশনে আমরা আসলে প্রোডাক্টটাকে ইউজ করতে পারি। দ্যাটস ভেরি গুড। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে এবং আপনার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমাদেরকে এত অল্প সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা অনেক ডিটেইল ডিসকাশন করলাম আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যারের সাথে, যেখানে অ্যাকচুয়ালি ওনার 48 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানতে পেরেছি বাইরে কী ধরনের টেকনোলজি ইউজ হয় এবং বাংলাদেশেও তার সাথে কী কম্প্যারিজন বা কী কম্বিনেশন এখন অ্যাভেলেবেল আছে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.